Hello everyone, I'm going to explain a very important grammar section of English language, and that is sentence. Okay, sentence and its three most important parts. They are subject, verb and object. তো আমরা কি করি যে ইংরেজিটাকে যদি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি, then we have to understand, we have to learn about the grammar sections, right? And this video is going to be very important for those students who are weak in English grammar or those who want to understand grammar very well. Okay, তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, তো let's enjoy the video for the upcoming 10 minutes and get the benefits out of my explanation. তো আমি ভিডিওটাকে বাংলাতে এর জন্যই বানাচ্ছি যারা উইক স্টুডেন্ট আছে, যারা গ্রামারটাকে রুট লেভেল থেকে বুঝতে চায়, তাদের মানে সুবিধা হবে, ঠিক আছে, তাদের বোঝার জন্য সুবিধা হবে। Otherwise we get a lot of definitions from the different websites of the internet, right? আমরা ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ডেফিনিশনস কিন্তু আমরা পেয়ে থাকি, but most of them are explained in English, and the weak students, they don't understand the definitions in their mother tongue as it is written in English. So thinking about their problem, I'm just making this small video from English to Bengali for your better understanding. Thank you for playing this video. So let's learn about sentence and its three most important parts: subject, verb and object. See, here I created one file using my Microsoft Word document. Okay, দেখো এখানে আমি ডিসকাস করেছি যে সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে আর অবজেক্ট কাকে বলে। তো আপকামিং 10 মিনিটসে চলো শিখে নেওয়া যাক এই বেসিক গ্রামারের মোস্ট ইম্পর্ট্যান্ট তিনটা পার্টস। ওকে, দেখো, as the definition says, the subject is the word of a sentence that does something or something is talked about. তো বাংলাটা হলো কি যে সাবজেক্ট হলো সেই ওয়ার্ড অথবা সেন্টেন্সের সেই অংশটি যেটা কোনো কাজ করা বোঝায়, যেটা কোনো কাজ করছে, ঠিক আছে, যে ওয়ার্ডটি কোনো কাজ করে তাকে আমরা সাবজেক্ট বলি, অথবা যে পার্সনটি অথবা যে জিনিসটি কোনো সেন্টেন্সের অ্যাকশনকে ইন্ডিকেট করে, কাজকে ইন্ডিকেট করে, তাকে আমরা সাবজেক্ট বলি, ঠিক আছে। আর চলে আসি, লেটস কাম টু ভার্ব। হোয়াট ইজ ভার্ব? তো ভার্ব ইজ এ ওয়ার্ড, ভার্ব ইজ দ্য ডুইং ওয়ার্ড। ডুইং ওয়ার্ড মানে কি, কোনো সেন্টেন্সে যে ওয়ার্ডটি কাজ করছে, যে ওয়ার্ডটির দ্বারা বোঝা যাচ্ছে কোনো একটি কাজ হচ্ছে ইন এ সেন্টেন্স, অথবা দি অ্যাকশন অফ দ্য সেন্টেন্স, বা সেন্টেন্সের যে অ্যাকশন, যে কাজ করা, সেটাকে আমরা কিন্তু ভার্ব বলি। ওকে, অ্যান্ড ফাইনালি the object is the part of the sentence that is acted on or receives the action of the verb. এবার এটাকে বাংলাতে বলছি আমার ওয়েতে সিম্পলিফাইড করে, ঠিক আছে। দেখো, many people, they do not understand the definition. That's why they need a mentor or they need a teacher to simplify those complex ideas into simple, down to earth Bengali or their own mother tongue. তো এখানে অবজেক্ট কাকে বলে আমরা কোনো ডেফিনিশন দেখব না, জাস্ট শুধু আমার কথাটা শোনো যে আমি কি বলছি। কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বকে আইডেন্টিফাই করার পরে যে রিমেইনিং পার্টটা থেকে যায়, যে এক্সট্রা পার্টটা থেকে যায়, সেটাকে আমরা অবজেক্ট বলি। ওকে, তাহলে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য পার্ট ইজ কল্ড অবজেক্ট। হয়ে গেল? ওকে, লেটস এক্সপ্লেইন দ্য সেন্টেন্সেস বিলো। নিচে কিছু এক্সাম্পলস লিখেছি যেখান থেকে আমি ক্লিয়ার করে দিচ্ছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কাকে বলে, ঠিক আছে, এবং কোনগুলো। See, the first example says Google released the Chrome browser in 2008. Google released the Chrome browser in 2008. তো গুগল হলো সাবজেক্ট। ওকে, তো গুগল কি করেছিল? রিলিজ করেছিল। এটা হলো করা মানে ভার্ব। ওকে, কি করেছিল? রিলিজ করেছিল। আচ্ছা, ভার্ব। আর চলে গেল যে কি রিলিজ করেছিল, দ্য ক্রোম ব্রাউজার ইন 2008, ঠিক আছে।
তাহলে ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, দেখো অটোমেটিক আমরা ডাইরেক্ট অবজেক্টকে পেয়ে যাচ্ছি। তাহলে গুগল কি রিলিজ করেছিল? দ্য ক্রোম ব্রাউজার। ওকে, তাহলে আমরা পেলাম গুগল ইজ এ সাবজেক্ট, রিলিজড ইজ এ ভার্ব। আরেকটা জিনিস বলে দিই যে মোস্ট অফ দ্য সিম্পল সেন্টেন্সেস দে অলওয়েজ হ্যাভ সাবজেক্ট অ্যাট দ্য বিগিনিং, মানে শুরুতেই সাবজেক্টকে পাবো আমরা বেশিরভাগ সিম্পল সেন্টেন্সে, আর তারপরে পাবো ভার্ব। ভার্ব কিন্তু দুরকম হতে পারে, আইদার মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বও হতে পারে, যেমন দ্য ফার্মার ইজ ভেরি পোর, দ্য ফার্মার ইজ ভেরি পোর, এখানে কিন্তু ইজ আছে, ভার্ব নেই। ওকে, যাই হোক আমরা এই এক্সাম্পলে আছি, গুগল রিলিজড দ্য ক্রোম ব্রাউজার ইন 2008। তো গুগল ইজ সাবজেক্ট, রিলিজড ভার্ব, কি রিলিজ করেছিল? ক্রোম ব্রাউজার। ওকে, আর তাহলে ক্রোম ব্রাউজারটা হলো ডাইরেক্ট অবজেক্ট। তো নিচে আবার আমি ডিসকাস করে দিয়েছি যে ডাইরেক্ট অবজেক্ট কোনটা। তো আপাতত বলবো আমরা গুগল ইজ সাবজেক্ট, রিলিজড ইজ এ ভার্ব, অ্যান্ড দেন দ্য ক্রোম ব্রাউজার ইন 2008 ইজ অ্যান অবজেক্ট। ঠিক আছে, বেশ, লেটস কাম টু দ্য সেকেন্ড এক্সাম্পল। ইলন মাস্ক ইজ দ্য সাবজেক্ট। ওকে, কি করেছিল? ওয়ার্কস, কি করে? কাজ করে। সো ইলন মাস্ক ওয়ার্কস অ্যাট স্পেসএক্স ইন ক্যালিফোর্নিয়া। তো ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে কিন্তু ইলন মাস্কের এই স্পেসএক্স রিসার্চ সেন্টারটি রয়েছে। ওকে, সো ইলন মাস্ক ইজ দ্য সাবজেক্ট, কি করে ইজ দ্য ডুইং ওয়ার্ড ভার্ব, আর কোথায় করে? স্পেসএক্স ইন ক্যালিফোর্নিয়া ইজ দ্য অবজেক্ট। ক্লিয়ার? Now you have to identify the subject, verb and object from more examples. You can do one thing, download some examples of sentences and then try to find out the subject, verb and object after understanding my analysis. Let's come to the third example. In the third example we have written Mark Zuckerberg created Facebook. See, who created Facebook? Mark Zuckerberg is the subject, created is a verb. Okay, and Facebook created what, মানে কি ক্রিয়েট করেছে? ফেসবুক। তো কি দিয়ে প্রশ্ন করলে ফেসবুকটা কিন্তু অ্যান্সারে চলে আসছে। সুতরাং ফেসবুক ইজ দ্য ডাইরেক্ট অবজেক্ট, ফেসবুক ইজ আ ডাইরেক্ট অবজেক্ট। নাও ফর দ্য গ্লোবাল কমিউনিকেশন is also the part of the object, but we can consider it to be indirect object. ঠিক আছে, তাহলে আমরা সাবজেক্ট দেখলাম, ভার্ব দেখলাম, created, and Facebook for the global communication is a part of object. Clear? Now I will go detailed analysis of direct object and indirect object. তোমরা হয়তো দেখে থাকবে যে আগের এক্সাম্পলটা বোঝানোর সময় আমি কিন্তু এই ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টের মধ্যে একটু হাইলাইট করেছিলাম, তাই না? ফাইন, এই যে ব্ল্যাক ফন্টসগুলো যে আছে এগুলো কিন্তু দ্য পার্ট অফ ইনডাইরেক্ট অবজেক্ট। আর যে ডার্ক ব্লু যে ওয়ার্ডসগুলো রয়েছে এগুলো কিন্তু ডাইরেক্ট অবজেক্ট। ওকে, সো লেটস কাম টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট বিলো। তো এখানে আমি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, an object is the part of a sentence that gives meaning to the subject's action of the verb. ওকে, দেখো অবজেক্টটা ডেফিনিশনস তো এটা হলো। নাও I don't know how much you understood from this definition. এই ডেফিনিশন থেকে কতটুকু বুঝলে আমি জানি না, but I would like to define it from my own explanation, in my own point of view. ওকে, তো আমার নিজের পয়েন্ট অফ ভিউতে আমি বলছি বাংলাতে। দেখো অবজেক্ট কাকে বলে? সাবজেক্ট আর ভার্বকে আইডেন্টিফাই করার পরে বা সাবজেক্ট অ্যান্ড ভার্বকে খুঁজে বের করার পরে যে এক্সট্রা পার্টটি, রিমেইনিং পার্টটি পড়ে থাকে তাকে আমরা অবজেক্ট বলি। ওকে, লিসেন এগেইন, আবার শুনে নাও। সাবজেক্ট এবং ভার্বকে বের করার পরে যে এক্সট্রা যে অংশটা সেন্টেন্সে পড়ে থাকে বা লাস্টে থাকে তাকে আমরা অবজেক্ট বলি। ওকে, এবার ওপর এক্সাম্পলে চলে আসি। গুগল রিলিজড, দেখো গুগল সাবজেক্ট, রিলিজড ভার্ব, তাই না? আর তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম,
আর যেটা পড়ে থাকলো সেটা হলো অবজেক্ট ক্লিয়ার so this is what an object is now let's come to the second example Elon Musk subject works holo verb and then the rest of the part according to my explanation ভার্বের পরে যে পার্টটা থাকে তাকে আমরা অবজেক্ট বলছি কিন্তু ক্লিয়ার again in the same third example we can find Mark Zuckerberg subject created verb and rest of the part is object clear বোঝা গেল তো which definition is easier to understand this one or my Bengali definition fine you do one thing you can write it down in your Bengali mother tongue in your exercise book or copy okay for better understanding তাহলে অবজেক্ট কাকে বলে শিখে গেলাম আর যদি তোমাদের স্টিল কোনো কনফিউশনস থাকে you can simply write your confusions down the comment box below so now let's have a clear view about direct object and indirect object তো ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টকে চেনার জন্য নিচে আমি দুটো এক্সাম্পলস লিখেছি with a definition here okay now read the definitions and try to understand চলো ডেফিনিশনটা পড়ে নিই আগে ডাইরেক্ট অবজেক্ট কাকে বলে আর ইনডাইরেক্ট অবজেক্ট কাকে বলে okay fine so দেখো a direct object can answer the question of who or what তাই না এর বাংলা মানেটা হলো ডাইরেক্ট অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য আমাদের ভার্বকে হু বা হুম অথবা হোয়াট দিয়ে কোয়েশ্চেন্স করলে যদি আমরা অ্যানসারটি পাই অবজেক্টের মধ্যে so to identify the direct object we have to ask question to the verb you know we have to ask the verb a question with what or whom so if we want to identify the direct object from any sentence we have to ask questions কি দিয়ে কোশ্চেনসটা করব ভার্বকে who দিয়ে করব whom দিয়ে করব অথবা what দিয়ে প্রশ্ন করব okay see the definition a direct object can answer the question okay who whom অথবা what কে কোশ্চেনস করা যেতে পারে যেমন in the sentence we learn english দেখো এই সেন্টেন্সে কি আছে we learn english তাই না তো এখানে হলো english is a direct object because we can ask questions with what দেখো এখানে কিন্তু আমরা what দিয়ে প্রশ্ন করতে পারছি তাই না ভার্বকে learn হলো শেখা তো আমরা কি শিখি what do we learn answer is english অ্যানসারটা দিতে পারছি আর অ্যানসারটা কোথায় আসছে ঠিক দেখো ভার্বের ডান দিকে অ্যানসারটি আসছে সুতরাং দিস ইজ কল্ড আ ডাইরেক্ট অবজেক্ট ওকে দেখো এখানে কোশ্চেন্স করেছি বাই আস্কিং দ্য কোয়েশ্চেন হোয়াট ডু উই লার্ন দেখো আমরা কিন্তু কোশ্চেন্স করেছি হোয়াট ডু উই লার্ন লার্নকে কোয়েশ্চেন করেছি হোয়াট দিয়ে আর অ্যানসারটা আসছে কি আমরা কি শিখি অ্যানসার হলো ইংলিশ সো যে অ্যানসারটা আমরা পাই ভার্বকে হোয়াট দিয়ে বা হুম দিয়ে কোয়েশ্চেন্স করলে তাকেই আমরা ডাইরেক্ট অবজেক্ট বলি ইজ দ্যাট ক্লিয়ার ওকে লেটস হ্যাভ আ ক্লিয়ার ভিউ ফ্রম দ্য লাস্ট এক্সাম্পলস লাস্টে দুটো এক্সাম্পলস দিয়েছি ফর ইয়োর বেটার আন্ডারস্ট্যান্ডিং সি মার্ক জাকারবার্গ ক্রিয়েটেড ফেসবুক দিস ইজ এ সেন্টেন্স রাইট Mark Zuckerberg created a Facebook. This is a sentence. Here also we have found an object. এখানেও কিন্তু আমরা অবজেক্ট পেয়েছি এবার দেখো মার্ক জুকারবার্গ ক্রিয়েট মানে তৈরি করেছিল তো তৈরি করেছিল কি তৈরি করেছিল আস্ক কোয়েশ্চেন अगेन উইথ হোয়াট কি দিয়ে প্রশ্ন করো কি তৈরি করেছিল অ্যানসার ইজ ফেসবুক সুতরাং দিস ফেসবুক ইজ দ্য ডাইরেক্ট অবজেক্ট ওকে সো উই ক্যান পুট হিয়ার ডাইরেক্ট অবজেক্ট city direct so direct object and let's come to the second example let's change the color to black color to black correct the error fine so Mark Zuckerberg created Facebook so Facebook is an object but it is a direct object because we can question with what we can question the verb with what and the answer comes Facebook fine so let's come to the second example next example Elon Musk founded SpaceX okay Elon Musk is the subject founded is the verb and SpaceX
is object. Okay, so we should put the SpaceX as a proper noun because we know this is a naming word. Okay, so the SpaceX is the direct object. Again আবার প্রশ্ন করো কি দিয়ে ইলন মাস্ক কি ফাউন্ড করেছিল, কি প্রতিষ্ঠা করেছে? Answer হলো the SpaceX. He founded the SpaceX. So here the SpaceX is the direct object. Okay, here the SpaceX is the direct object. আচ্ছা, so again বলে দিচ্ছি Elon Musk founded the SpaceX. Here SpaceX is the direct object. কারণ কি কি ফাউন্ড করেছিল কি দিয়ে? Again ask question with what? কি ফাউন্ড করেছিল? Answer is the SpaceX. Okay, this is also an example of direct object. তাহলে ডাইরেক্ট অবজেক্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার হলো I'll just explain the indirect object. এখানে আমি আবার ইংলিশে এক্সপ্লেন করে দিয়েছি। In the sentence above, you could determine that Facebook is a direct object by asking the question with what? We can find Facebook by asking the question with what? What Mark Zuckerberg created. যাক আরেকটা লাইনে বলে দিয়েছি আর পরেরটাতেও Elon Musk founded the SpaceX. Here the SpaceX আমরা যদি কোশ্চেনস করি কি ফাউন্ড করেছিল, অ্যান্সার হলো SpaceX. আমি ডাবল অ্যানালিসিস করে দিয়েছি। যাই হোক, ইট ইজ ফার বেটার টু আন্ডারস্ট্যান্ড টু টাইমস, রাইট, দুবার। আচ্ছা, এবার কোয়েশ্চেন্সটা হলো যে ওয়াই ইজ ইট সো ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট? আমরা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট অবজেক্টকে কেন এত বেশি ইম্পর্টেন্স দিব, কেনই বা শিখব? বিকজ ইট ইজ এ ভেরি ভাইটাল পার্ট, স্পেশালি ওয়েন উই আর আস্কড টু সলভ এনি ভয়েস চেঞ্জ। ওকে, যদি আমরা ভয়েস চেঞ্জের কোনো রকমের কোয়েশ্চেন্সগুলো ফেস করি, যে কোনো এক্সাম, স্কুল এক্সাম বলো, কলেজ এক্সাম বলো, বা কম্পিটিটিভ এক্সাম বলো, বা সিভিল সার্ভিস এক্সামস বলো, যদি আমাদের ভয়েস চেঞ্জ করতে হয়, অ্যান্ড দে আর দ্য কমন পার্টস অফ দ্য গ্রামার সেকশন, রাইট? যদি ভয়েস চেঞ্জ করতে হয় আমাদের ডাইরেক্ট অবজেক্টকে চিনতেই হবে, ইনডাইরেক্ট অবজেক্টকে চিনতে হবে। কারণ আমরা জানি if the sentence has a direct object we can change it to passive, but if the sentence does not have a direct object then we cannot change it to passive. ওকে, তো সেন্টেন্সে ডাইরেক্ট অবজেক্ট থাকলে সেটা প্যাসিভ হয়, আর যদি ডাইরেক্ট অবজেক্ট না থাকে প্যাসিভ হয় না। সো লেটস সি হাউ ইট ওয়ার্কস। দেখি তাহলে এটা কি কিভাবে কাজ করছে। গুগল রিলিজড দ্য ক্রোম ব্রাউজার ইন 2008. চেঞ্জ দ্য ভয়েস। দ্য ক্রোম ব্রাউজার ওয়াজ রিলিজড। দ্য ক্রোম ব্রাউজার ইজ দ্য ডাইরেক্ট অবজেক্ট। একটু আগে আমরা শিখলাম ডাইরেক্ট অবজেক্ট। দেখো ভয়েস চেঞ্জে কি হচ্ছে, ভয়েস চেঞ্জে আমাদের ডাইরেক্ট অবজেক্টটাকে অ্যাট দ্য বিগিনিং আনতে হচ্ছে, ক্রোম ব্রাউজার। ওকে, অ্যান্ড দেন কামস ভার্ব। ভার্ব কোনটা? ওয়াজ। দ্য ক্রোম ব্রাউজার ওয়াজ, অ্যান্ড দেন ভার্বটা হলো রিলিজড। ওকে, অক্সিলারি ভার্বটা হলো ওয়াজ। অ্যান্ড ওয়াই ডিড আই পুট ওয়াজ হিয়ার? বিকজ দিস রিলিজড ইজ দ্য পাস্ট টেন্স। পাস্ট টেন্সের নিয়ম হলো যদি কোনো সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে উইথ ডাইরেক্ট অবজেক্ট, তখন কিন্তু আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এই যে রিলিজডের জন্য অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ওয়াজটাকে আমরা আনি। ঠিক আছে, এটা হলো সিম্পল রুলস যেটা তোমরা সবাই জানো। আচ্ছা, তাহলে ডাইরেক্ট অবজেক্ট বসালাম প্যাসিভ ভয়েসে, দ্য ক্রোম ব্রাউজার, অ্যান্ড দেন ইটস অ্যাকর্ডিং টু দ্য রুল ওয়াজ, এই যে ভি2, রিলিজের জন্য ভি2, অ্যান্ড দেন রিলিজড। ডোন্ট থিঙ্ক দিস ইজ দ্য সেকেন্ড ফর্ম। ওকে, এখানে প্যাসিভ ভয়েসে যে ইডিটা থাকে ভার্বের সঙ্গে কখনোই কিন্তু এটা সেকেন্ড ফর্ম মনে করো না, দিস ইজ দ্য থার্ড ফর্ম। ওকে, বিকজ ইট ইজ ইন দ্য প্যাসিভ ফর্ম, এখন প্যাসিভ ফর্মে আছে। আচ্ছা, তারপরে দেখো আমরা ইনডাইরেক্ট অবজেক্টের পার্টটাকে অ্যাড করে দিয়েছি ঠিক ভার্বের পরে। তাহলে in 2008, so the Chrome browser was released in the year 2008 by Google. Okay, by Google. Google is the subject, remember, by Google. তো আমরা কি জানি প্যাসিভ ভয়েসে সাবজেক্টটা সবার শেষে থাকে বাই দিয়ে, তাই না? আর ডাইরেক্ট অবজেক্টটা সবার শুরুতে থাকে। এই যে ক্রোম ব্রাউজারটা দেখো, ডাইরেক্ট অবজেক্টটা অ্যাট দ্য বিগিনিং, আমাকে কিন্তু শুরুতেই এটাকে পুট করতে হয়েছে। ডাইরেক্ট অবজেক্ট, আই থিঙ্ক পার্পল কালার।
Clear? Now this is passive. I made it to passive mode. WSIV passive. ওকে, আগেরটা ছিল অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কিন্তু টেন্স, মনে রেখো অ্যাক্টিভ ভয়েস মানেই হলো টেন্স, আর প্যাসিভ যেটা আছে ওটা সেপারেট ফর্মুলা দিয়ে আমাদের করতে হলো এখন। And in the next video I will definitely discuss about the passive voice so that you can understand from this video all the detailed grammar explanation. চলে আসি নেক্সট এক্সাম্পল। দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, চেঞ্জ দ্য ভয়েস। দেখো নাও চেঞ্জ দ্য ভয়েস। একটা জিনিস নোটিস করো, দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে কিন্তু ডাইরেক্ট অবজেক্ট নেই। দেখো কি ফ্লাই করছে, ভার্বের পরে ডাইরেক্ট অবজেক্ট অ্যান্সারটা নেই, মানে ডাইরেক্ট অবজেক্ট নেই। কি ফ্লাই করছে দেখো, এই সাবজেক্ট অ্যান্সার আসছে, হবে না, আমাদের অবজেক্টটা অ্যান্সার হতে হবে। কি দিয়ে যদি ফ্লাইকে প্রশ্ন করি, অ্যান্সারটা বাঁ দিকে থাকলে হবে না, ভার্বের ডান দিকে অবজেক্টের মধ্যে থাকতে হবে। নেই বলে এটা ইনডাইরেক্ট অবজেক্ট, আর অ্যাজ ইট ইজ ইনডাইরেক্ট অবজেক্ট সো উই ক্যান নট মেক ইট প্যাসিভ ভয়েস। দেখো যদি আমরা তবুও প্যাসিভ ভয়েস করি, ভুলটা কীভাবে হচ্ছে দেখো। আমরা জেনারেলি অনেকে মনে করে যে প্যাসিভ ভয়েস মানে আগে অবজেক্ট বসাবো, তাই না? তো এখানে ইন দ্য স্কাইটা অবজেক্ট, আচ্ছা বসালাম ইন দ্য স্কাই। এবার ইজটা হলো ভার্ব, তাই না? বসালাম, ইজটা দেওয়া আছে তাই। দেওয়া না থাকলে আমরা ভার্বের V1 বা V2 থেকে ওয়াজ ওয়ার বা অ্যামিজার আনি। দেওয়া আছে, তো ভার্বটা দিলাম, সরি ইন দ্য স্কাই দিলাম অবজেক্ট, ইজ দিলাম ফর্মুলার জন্য, আর ফ্লাইংটা আইএনজি আছে। আইএনজি আছে বলে তোমরা সবাই জানো যে কন্টিনিউয়াস টেন্সে আইএনজির জন্য বিং বসে। আচ্ছা বসালাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ফ্লাই থার্ড ফর্ম কি ফ্লোন, তাই না? ফ্লোন বসালাম, তারপরে কি সাবজেক্টকে, সাবজেক্ট হলো দ্য বার্ড। সো এখানে বাই দ্য বার্ড যদি দিয়েও দিই, ডু ইউ থিঙ্ক ইট ইজ রাইট? নো, দিস ইজ অ্যাবসলিউটলি রং অ্যান্সার বিকজ দ্যার ইজ নো ডাইরেক্ট অবজেক্ট, এখানে কোনো ডাইরেক্ট অবজেক্ট নেই। তা বোঝা গেল যে আমি কেন ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্টটা নিয়ে এত বেশি কথা বললাম বা ডিসকাস করলাম। দিস ইজ দ্য রিজন। ওকে, তো তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোনো সেন্টেন্স থেকে যে ডাইরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্টটা আছে কি না। যদি থাকে ভয়েস চেঞ্জ করবা, যদি না থাকে ওটা ছেড়ে দাও, এটা ভুল, ওটা বোর্ডের কোয়েশ্চেনে ভুল থাকতে পারে তাহলে, ঠিক আছে? চলে আসি লাস্ট কোয়েশ্চেন। দ্য বয় ইজ ফ্লাইং আ কাইট ইন দ্য স্কাই। নাও সি, এই যে আগের এক্সাম্পলটাতে আমরা ইনকারেক্ট সরি, এখানে দেখো দ্য বয় ইজ ফ্লাইং আ কাইট ইন দ্য স্কাই, দেখো এখানে কত সুন্দর করে দেওয়া আছে। এটা কিন্তু দেখো ছেলেটি কি উড়াচ্ছে। এবার চলে আসো এই যে কি করে আমরা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট বের করি। দেখো কি করে ইনডাইরেক্ট অবজেক্ট আমরা বের করি। তো আমাদের বের করতে হবে ইনডাইরেক্ট অবজেক্ট। এই যে যদি ইনডাইরেক্ট অবজেক্টটা তোমরা এখন খুঁজে পাও তাহলে ভয়েস চেঞ্জটা ঠিকমতো হবে, যদি না পাও তাহলে ভুল হয়ে যাবে। তাহলে দেখো আমরা ইনডাইরেক্ট অবজেক্টটাকে খুঁজি। আচ্ছা, দ্য বয় ইজ ফ্লাইং এ কাইট ইন দ্য স্কাই, কি ফ্লাই করছে ছেলেটা কি ফ্লাই করছে? অ্যান্সার ইজ আ কাইট। ওকে, অ্যান্সার ইজ দ্য আ কাইট। সো ছেলেটা একটা কাইট উড়াচ্ছে। তো ডাইরেক্ট অবজেক্টটা দেখো আগে চলে আসছে, আ কাইট, তাই না? আগে চলে এসে সাবজেক্ট হিসেবে বসেছে, সুতরাং আমি এটা আই টার্নড ইট টু গ্রিন কালার। ফাইন, আ কাইট ইজ বিং আসছে কিসের জন্য? ওই যে একটু আগে বলছিলাম আইএনজি থাকলে বিং হয় কন্টিনিউয়াস টেন্সে। আ কাইট ইজ বিং flown is the third form of the main verb. Okay, a kite is being flown in the sky, এবার আমরা ইনডাইরেক্ট অবজেক্টের পার্টটাকে অ্যাড করে দিলাম, ইন দ্য স্কাই। আর বাই দ্য বয়, আমরা জানি সাবজেক্ট বসানোর আগে লাস্টে বাই দিয়ে সেটাকে আমরা লিখে ফেলি, বাই দ্য বয়। ওকে, নাও হোয়াট ইজ দ্য টেন্স? হ্যাঁ, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? বেশ, তাহলে বুঝতে পারলে তোমরা যে কেন আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্টটাকে শিখবো, আর কেন এতটা ইম্পর্টেন্ট এটাই। সো একটা কথা যে if you really want to learn more about this detailed grammar section, subscribe this channel, stay connected for your own benefits. তো তোমরা অ্যানালিসিসগুলো দেখো, আর যদি কোনো কনফিউশনস থাকে অবভিয়াসলি তো ভিডিওর কমেন্ট বক্সে সেই কোয়েশ্চেন্সগুলোকে তোমরা লিখে দিও, কনফিউশনসগুলো, যাতে আমি নেক্সট ভিডিওতে সেগুলোকে ক্লিয়ার করতে পারি। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইয়োর বেটার লার্নিং। ওকে, subscribe the channel before you go. Thank you, stay connected.
So friends, this is a very beautiful natural background. I have come here to breathe fresh oxygen, not from the concentrators, okay? Anyway, actually the purpose of making this short video is to introduce you with the basic grammar section, that is subject, verb and object, and what is direct object and indirect object. So here, let's check out the grammar analysis from my video and try to leave your feedback if you understand something. Or if you have any queries, so simply put your questions on the comment box below. Okay, bye bye.